দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম রায়ে ফাঁসির সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। সেখান থেকে আজকের আলোচনার সূত্রপাত আমরা ঘটাতে চাই। এটি কার্যকর কিভাবে করা যাবে, এটি সবচেয়ে বড় প্রশ্ন এখন সামনে। সেদিকে আমরা কিভাবে এগোচ্ছি, এছাড়াও শহীদ পরিবার কি ভাবছেন, অন্যরাও কি ভাবছেন, সে নিয়ে আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব হাসনাত কায়ুম অ্যাডভোকেট, তিনি সভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলন। আছেন গাজী MH তামিম, তিনি প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং আছেন সাবরিনা আফরোজ সেবন্তী, তিনি শহীদ সৈকতের বোন। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই সেবন্তী, আপনার কাছে আসতে চাই। আজকে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন আপনি, আরও অনেক শহীদ পরিবারের সদস্যরা ছিলেন, আহতরা ছিলেন। বিচারের দাবিতে রাস্তায় অনেকেই ছিলেন, আপনারাও সবসময় ছিলেন। এটা কি একটা পর্যায়ে পৌঁছলো বিচারটা, মনে হয় আপনাদের কাছে? দেখুন, আমার কাছে মনে হয়, আমার বা আমাদের শহীদ পরিবার আমরা যারা আছি, আমাদের কাছে মনে হয় এটা শুধুমাত্র স্টার্টিং। মানে আমরা একটা সিঁড়ির জাস্ট প্রথম ধাপে পাটা রাখলাম। কারণ মানে আজকের দিনটা আমি এটাকেও একটা সাকসেস মনে করি আমাদের। কারণ আজকের দিনটা যে আসবে এটা আমরা কখনো আসলে ভাবিনি, অনেক কিছুই ভাবিনি। তারপর আস্তে আস্তে কিন্তু জিনিসটা একটা শেপে এসে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এগোচ্ছি। তো প্রথম যে রায়টা আপনারা শুনেছেন, 3টা রায়, যে প্রথম আমাদের যে পলাতক খুনি হাসিনা, উনাকে ফাঁসির রায় শোনানো হয়েছে। এবং দ্বিতীয়ত আমাদের এক্স যে স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকেও ফাঁসির রায় শোনানো হয়েছে। কিন্তু আইজিপিকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, কারণ তিনি আমাদের রাজসাক্ষী ছিলেন এবং একটা বিধান আছে সেক্ষেত্রে আর কি যে পানিশমেন্টটা ওটা একটু কমে যায়। তো সেই ক্ষেত্রে আসলে বাকি প্রথম যে 2টা রায় সেটাতে আমরা মোটামুটি সন্তুষ্ট ছিলাম। কিন্তু এই যে আইজিপির বিষয়টাতে আমাদের শহীদ পরিবারের মাঝখানে সবার আহত যারা আছেন সবার মাঝখানে একটা মানে আমরা সন্তুষ্ট না, একটা অসন্তুষ্টি কাজ করছে যে আসলে তিনি যা করেছেন সেই ক্ষেত্রে 5 বছর ইজ নাথিং। কিন্তু যেহেতু আইন বিজ্ঞ আদালত সবকিছু মিলিয়ে তারা রায় দিয়েছেন, আমরা চাচ্ছি বিষয়টাতে আমরা আর কি সন্তুষ্ট থাকতে। তবে আমরা চাবো আমাদের যারা প্রসিকিউটর আছেন ওনারা অ্যাপিল করুক এটার বিরুদ্ধে। আপনাদের তরফ থেকে আপিলের চিন্তা তাহলে আপাতত নেই? আসলে আমরা ওনারা তো একই, তাই না? আমি মনে করি ওনারা আমরা একই, যেহেতু আমাদের হয়ে ওনারা লড়ছেন। তবে আমরা আসলে এই বিষয়টা নিয়ে এখন ওভাবে ডিসকাশন করিনি। তবে ওনারা অ্যাপিল করলেও একই কথা, আমরা যেটা করা এটাই। আপনাদের স্বজনরা যে শূন্যতা রেখে গেছেন সেটা তো পূরণ হবার নয়। আপনাদের পরিবারের সদস্যরা আসলে কি ভাবছেন? আমি দেখছিলাম শহীদ প্রিয়র মাও আজকে উপস্থিত ছিলেন। আপনাদের সেখানে কি তারা কিছুটা হলেও সান্ত্বনা পেলেন? দেখুন, আজকে রায়টা শোনানোর পর থেকে সবাই আমরা কিন্তু আসলে কোর্টের ভেতরে, কোর্ট প্রাঙ্গণের ভেতরে, এজলাসের ভেতরে আমরা বেশ জোরে হাততালি দিই সবাই। তো যেটা আসলে নিয়ম বহির্ভূত সেটা পরবর্তীতে বুঝতে পারি। তো মোটামুটি সবাই আসলে কি, এটা তো আসলে খুশি হওয়ার মতো কিছু না। ফাঁসির রায় কার্যকর হলেও তো আমরা আমাদের স্বজনকে, আমি আমার ভাইকে ফেরত পাবো না। তবে অন্তত এতটুকু নিজেকে বলে সান্ত্বনা দিতে পারবো, যার আদেশে, যার নির্দেশে আমার ভাইটাকে অকালে প্রাণ দিতে হলো, তাকে গুলি করে হত্যা করা হলো, অন্তত তার ফাঁসির রায়টা শুনতে পেরেছি। কিন্তু এখানে আসলে আমাদের ওই যে সন্তুষ্টি যেটা, ওটা আসলে আসেনি। কারণ রায় শোনানো হলো কিন্তু কার্যকর হলো না, তার আগেই যদি আমরা সন্তুষ্ট হয়ে যাই তাহলে হবে না। আমরা আসলে আশায় আছি কবে আমরা এই রায়টা কার্যকরিতা দেখতে পাবো। সেটা নিয়ে কি সরকারের তরফ থেকে তো বলা হলো যে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার। শহীদ পরিবারের তরফ থেকে কি আপনাদের কোনো ভাবনা আছে এটা নিয়ে কোনো কিছু করার? দেখুন, আমরা তো রাষ্ট্রের উপর আমাদের পূর্ণাঙ্গ আস্থা রাখতে চাই, কিন্তু আমরা জানি তারা ইন্টারপোলে ট্রাই করেছে যতটুকু শুনেছি। যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটা বন্ধু বিনিময় চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি। তো এই জিনিসটার থ্রুতে সামহাও যদি তারা আনতে পারে, এইটাকে ট্রাই করুক। আর অন্য দিক থেকে আমরা চাবো ডিপ্লোম্যাটিক ওয়েতেও তাদেরকে প্রেশার দেওয়া হোক। আমরা এটা মোফা থেকে চাবো এই জিনিসটা তারা করুক। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো বন্দি বিনিময় চুক্তি করছে, এবং মানে যে যেভাবে পারে, যার ওয়ে থেকে যতটুকু সম্ভব সবভাবে করা হোক। এবং আমাদের বাংলাদেশে অবস্থিত যে ভারতীয় হাই কমিশন আছে তাদেরকেও যদি আমরা স্মারকলিপি একটা দিতে পারি যে আমরা ফেরত চাই। কারণ এটা তো পুরো পৃথিবী দেখেছে। এবং একটা জিনিস কি, যে রায়টা আজকে হলো, কোনো মানবাধিকার সংস্থাকেও কিন্তু এটাতে কোনো একটা কিন্তু জানায়নি। কারণ তারাও দেখেছে এটা একেবারে ভিজিবল, একেবারে গ্লাসের মতো পরিষ্কার। এটা আর কি কোনো মনে করেন না মানার কোনো স্কোপ রাখেননি আমাদের প্রসিকিউটররা বা এই যে টোটাল যে তদন্ত কমিটি সব কিছু। তো
তো আমরা আসলে চাই যেভাবেই হোক অ্যাট এনি কস্ট তাকে দেশে ফেরত আনা হোক, কিভাবে আনবে এটা সরকার জানে, কিন্তু তাকে আনতে হবে, এটা আমাদের ডিমান্ড। কারণ রায় শুনেই আমরা খুশি হয়ে গেলাম, রায়টা কার্যকরিতা দেখতে পেলাম না, তাহলে আসলে এই রায়ের কোনো মানে হয় না। ধন্যবাদ। গাজী তামিম, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। আপনাদের দীর্ঘ পরিশ্রমের ফলাফল হাতে পেলেন, সেজন্য অভিনন্দন। এর অনেকগুলো ধাপ, অনেকগুলো প্রশ্ন, সেগুলো উত্তরেই আপনাদের এই পর্যায়ে আসতে হয়েছে। আজকের যে রায় দেখছিলাম সেখানে ডিজিটাল এভিডেন্সের একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, সেখানে ভিডিও, অডিও রেকর্ড সহ অনেক কিছুই বিবেচনায় নিয়েছেন আদালত। এগুলোর ক্ষেত্রে আসলে আপনাদের কি ধরনের উদ্যোগ নিতে হয়েছে এবং এর যে গ্রহণযোগ্যতা বা ডিজিটাল ফরেনসিক্সের যে আইন কানুন, সেগুলো মানার জন্য আপনাদের কি করতে হয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, এই মামলাটা কিন্তু আসলে একটা ডকুমেন্টারি এভিডেন্স বেসড মামলা। সেবন্তী নিজেই এই মামলার একজন সাক্ষী। এছাড়াও যে সকল সাক্ষী মৌখিক সাক্ষী ট্রাইব্যুনালে দিয়েছেন তারা কিন্তু আসলে ওই ডকুমেন্টারি এভিডেন্সকেই করবোরেট করেছেন। আমাদের ট্রাইব্যুনালের মেইন এভিডেন্সটা ছিল যে এই মামলার প্রধান আসামি শেখ হাসিনার কথোপকথন, যেটা উনি নিজে বলেছেন, তারই অন্য আরেকজন দলীয় নেতাকে, এবং যেটা রেকর্ড করেছেন ওনারই একটি সংস্থা এনটিএমসি, সেখান থেকে তদন্তকারী সংস্থা এটাকে কালেক্ট করেছেন। সেটা কি প্রথমে মুছে দেওয়া হয়েছিল, পরে আবার উদ্ধার করা বেশ কয়েকবার মুছে দেওয়া হয়েছে, পরবর্তীতে ওটাকে আবার রিস্টোর করা হয়েছে। সেটাকে হাতে পেয়ে এটার ফরেনসিক টেস্ট করা হয়েছে। ফরেনসিক টেস্ট করে এর জেনুইনিটি পাওয়া গিয়েছে, এটা এআই দিয়ে তৈরি নয় সেটা দেখা হয়েছে, এবং তার ভার্বাটিভ ট্রান্সক্রিপশন ট্রাইব্যুনালে আমরা জমা দিয়েছি। শুধু যে ওনার বক্তব্যে উনি লেথাল ওয়েপন ব্যবহার করতে বলেছেন তা নয়, এই লেথাল ওয়েপনটা যে উনি ব্যবহার করতে বললেন তার রেজাল্ট কী হলো এটা আমরা ট্রাইব্যুনালে দেখিয়েছি। ট্রাইব্যুনালে তৎকালীন ঢাকা শহরের বেশিরভাগ প্রাইভেট অ্যান্ড পাবলিক হাসপাতালের চিকিৎসকরা এসেছিলেন সাক্ষ্য দিতে। তারা বলছেন যে 18 তারিখ 19 তারিখ থেকে তার পরবর্তী সময়ে কিভাবে আহত এবং নিহতদের শরীর থেকে তারা লেথাল ওয়েপনের গুলি এবং বুলেট উদ্ধার করেছেন, করে হাসপাতালে ছিল, সেগুলো তারা নিজ হাতে নিয়ে এসে কিছু কিছু ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাকে দিয়েছেন, কিছু ক্ষেত্রে ওনারা নিজে এসে ট্রাইব্যুনালে দাখিল করেছেন। এই গুলিগুলোর বাইরে আরও কি হয়েছে? শুধু তাপসের সাথে শেখ হাসিনা কথা বলেননি, এরপরে হাসানুল হক ইনু সাহেবের সাথে কথা বলেছেন কিভাবে হেলিকপ্টার থেকে বোম্বিং করা হবে, এবং আমরা এটা ট্রায়ালের সময় আপনাদের সবাইকে বাজিয়ে শুনিয়েছি, সেটাও ফরেনসিক টেস্ট করা হয়েছে। দেশের মানে গভর্নমেন্ট থেকে এবং প্রাইভেট কয়েকটা অর্গানাইজেশন থেকে আহত এবং নিহতদের তালিকা প্রকাশ করা হলো, এবং সেখানে দেখা গেল যে কিভাবে তারা নিহত হয়েছেন। সবার শরীরে বুলেটের চিহ্ন পাওয়া গেল। তাহলে উনি যে লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনাটা দিয়েছিলেন সেটা এক্সিকিউট হলো ফিল্ডে গিয়ে, এটাও আমরা প্রমাণ করে দেখালাম। এরকম বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের রিপোর্ট যখন জমা দেওয়া হলো, তখন প্রসিকিউশনের কাছে একটা প্রশ্ন আসলো যে এটা তো বর্তমান সরকারের সময় তৈরি করা, অতএব এখানে কোনো বায়াসনেস কাজ করতে পারে। যার উত্তর হিসাবে আমরা ইউএন রিপোর্ট জমা দিলাম, যেখানে ডেথ সংখ্যা তারা বলছে 1400 আর আহত সংখ্যা 25,000-এর বেশি। আমরা বিবিসির একটা রিপোর্ট জমা দিলাম, যেখানে বিবিসি শেখ হাসিনার ভয়েস তারা তাদের প্রযুক্তি ব্যবহার করে টেস্ট করেছে। টেস্ট করে তারা শেখ হাসিনার ভয়েসের সাথে ওই কথোপকথনের ভয়েসের মিল পেয়েছে। শেখ হাসিনার টোন, শেখ হাসিনার চুপ থাকা, শেখ হাসিনার নিঃশ্বাস পর্যন্ত তারা টেস্ট করেছে, করে রিপোর্ট দিয়ে বলেছে যে প্রত্যেকটা জিনিসই শেখ হাসিনার সাথে মিলে যায়, এবং তারা কনফার্ম করেছে যে এটা শেখ হাসিনা ভয়েস। আল জাজিরা রিপোর্ট আমরা জমা দিয়েছি, আইটিজেপির ডকুমেন্টারি আমরা জমা দিয়েছি, হিউম্যান রাইটস ওয়াচের ডকুমেন্ট জমা দিয়েছি। এরকম পৃথিবীতে আনকোয়েশ্চেনেবল কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের রিপোর্ট আমরা জমা দিয়েছি, যে আপনি যদি বাংলাদেশের সকল প্রতিবেদনকে অস্বীকার করেন তাহলে আপনি এর একটিকে তো স্বীকার করবেন। এরকম একটা ডকুমেন্টারি বেসড মামলায় লাইভ উইটনেসরা এসে শুধু বলেছে যে হ্যাঁ আমি নিজ চোখে দেখেছি আহত হয়েছে, নিহত হয়েছে, আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, এরকম করে সাক্ষীরা এসে বলেছেন, এবং শহীদ পরিবাররা এসে বলেছেন যে কিভাবে তার পরিবারের সদস্যরা। এখানে তো গুরুত্বপূর্ণ একজন সাক্ষী সাবেক আইজিপি, এখানে দুটো প্রশ্ন। এক হচ্ছে তার সাক্ষ্যটা এখানে কেন গুরুত্বপূর্ণ বা সেটা দিয়ে আপনারা কি প্রমাণ করেছেন, এবং দ্বিতীয় তার যে সাজা, যেটা নিয়ে আসলে শহীদ পরিবাররা অসন্তোষ প্রকাশ করেছেন যে 5 বছর আসলে তারা যথেষ্ট মনে করছেন না, সেটা নিয়ে আপনাদের ভাবনাটা কি? জি, যে উনি ওনার সাক্ষ্যে টোটাল পিরিয়ডটা বলেছেন, শুধু কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের সময় না,
আওয়ামী লীগের পেছনের পুরো গল্পটা উনি বলেছেন। উনি চাকরিতে জয়েন করার পরে 2014 সালের নির্বাচনটা কিভাবে একতরফা হয়েছিল, 18 এবং 24 নির্বাচন কিভাবে হয়েছিল, উনি র্যাবে থাকা অবস্থায় কিভাবে র্যাবের নির্যাতন কারাগারে আর কি টিএফআই সেলে কিভাবে গুম করা হতো, খুন করা হতো, সব বর্ণনা দিয়েছেন। শেষে গিয়ে উনি জুলাইয়ের ঘটনাটা বলেছেন। এবং শুধু ঘটনা বলেননি, উনি শহীদ পরিবারের কাছে, জাতির কাছে এবং আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। এখন ট্রাইব্যুনালের দায়িত্ব হলো যে এই ক্ষমা চাওয়াটা উনি ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজ করে তারপরে চেয়েছেন কিনা। প্রসিকিউশনের কাছে মনে হয়েছে যে হ্যাঁ, উনি সত্য এবং পূর্ণ বলেছেন, কিন্তু শাস্তি দেওয়ার দায়িত্ব ট্রাইব্যুনালের বা ক্ষমা করার দায়িত্ব ট্রাইব্যুনালের। আমরা যেটা মনে করি সেটা হলো যে আমরা বেশ কিছু ডকুমেন্টারি এভিডেন্স পেয়েছি। এর বাইরেও যিনি অপরাধের, উনি কিন্তু ট্রাইব্যুনাল কিন্তু বলেছেন যে উনি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য, এবং অন্য দুজন আসামি এবং ওনার অপরাধ অভিন্ন, তিনজনই একই ধরনের অপরাধ করেছেন, কিন্তু উনি অপরাধের মধ্যে থেকে স্বীকার করেছেন যে হ্যাঁ, এই অপরাধ সংঘটিত হয়েছে। দেখেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল কিন্তু বলছেন যে তারা কিছুই করেননি, তারা সবসময় ডিনাই করছেন, কিন্তু ওনাদের সাথে থেকে যিনি অপরাধটা করেছেন তিনি বলছেন যে হ্যাঁ, আমিও করেছি, শেখ হাসিনাও করেছে, আসাদুজ্জামান খান কামালও করেছে। পৃথিবীর কোনো আদালত নেই যে আদালত এরকম মানে অপরাধের মধ্যে থেকে বলা কোনো সাক্ষীর সাক্ষ্যকে অস্বীকার করবে। সেবন্তী বলতে কিছু জিজ্ঞেস আমি একটা প্রশ্ন করতে চাই তাহলে আপনাকে, সেটা হচ্ছে যেহেতু আপনি নিজেই বললেন যে তিনজনের অপরাধী সেম, সেটা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনজনের তাদের যে ক্রাইম তিনটা আর কি সেম হওয়া সত্ত্বেও আইজিপি হচ্ছে শাস্তিটা কিছুটা কম পেলো বা একেবারে সামান্যই পেলো 5 বছর, বাকি দুইজনের মৃত্যুদণ্ড হলো, কারণ আইজিপি হচ্ছে সবকিছু স্বীকার করে নিয়েছে। তো বাকি দুইজন তারাও যদি স্বীকার করে নেয়, আমার প্রশ্ন তাদেরও কি তাহলে শাস্তিটা কমে যাবে? না, এখানে এই আইনে এরকম একটা বিধান আছে যে যদি কোনো অপরাধী অপরাধের মধ্যে থেকে তার যে কার্যক্রম সে করেছে সে এইটা ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজ করে, এবং এটা সে করবে কোর্টের কাছে। এখানে ডিফেন্স অথবা প্রসিকিউশনের কোনো পার্ট নেই। এটা করতে চাইলে ট্রাইব্যুনাল তাকে সুযোগ দিবেন যে সে কি বলতে চায়। তার বলার পরে যদি ট্রাইব্যুনালের মনে হয় যে সে ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজ করেছেন এবং তার এই সাক্ষ্য এই মামলায় অন্যান্য অপরাধীদেরকে দোষী সাব্যস্ত করতে বা বিচার করার জন্য হেল্পফুল হয়েছে, তখন ট্রাইব্যুনাল চাইলে তাকে একবারেই ক্ষমা করতে পারেন অথবা আংশিক ক্ষমা করতে পারেন। এটা আমাদের দেশে বললো আমি অন্যায় করছি, আমি মাফ চাই জাতির কাছে, দেশের কাছে, তাহলে কি তার দোষটাও মাফ হয়ে যাবে? না, হাসিনা এসে তো কারো বিরুদ্ধে বলতে পারবে না, কারণ সে তো মেইন পারপিট্রেটর, সে কারো বিরুদ্ধে এসে বলার সুযোগ নেই। ধন্যবাদ। জনাব হাসনাত কাইয়ুম, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই, আপনার পর্যবেক্ষণ শুনতে চাই এই মামলাটির ব্যাপারে, রায়ের ব্যাপারে, এবং সামনে আরও যে দীর্ঘ পথ রয়ে গেছে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, এই জুলাই গণহত্যা যেখানে 1400 মানুষকে হত্যা করা হয়েছে, সেই পথে আসলে আমরা কতটুকু এগোতে পারলাম? এখানে সবচেয়ে বড় যারা ধরেন শহীদ পরিবারের মানুষ আছে বাংলাদেশের, এইটা হচ্ছে আসলে আজকে ধরেন একদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এই জন্যে যে এর আগে পর্যন্ত বাংলাদেশ এরকম মাস কিলিং না হলেও বহু রকমের কিলিংয়ের ভেতর দিয়ে এসছে, এবং যারা এই সমস্ত কিলিংয়ের অ্যারেঞ্জ করেছে, এক্সিকিউট করেছে, অর্ডার করেছে, তারা বরাবর এরকম একটা সাংস্কৃতিক এবং আইনি ব্যবস্থার মধ্যে থেকেছে যে তাদের আসলে কখনো এগুলোর জন্য জবাব দিতে হয় না। এই প্রথমবার তাদেরকে জবাব দেওয়া শুধু না, তারা বিচারের মুখোমুখি হয়েছেন এবং তাদেরকে আসলে আইন অনুযায়ী যে ধরনের বিচার হওয়ার সেই রকমের বিচার হয়েছে বলে বাংলাদেশের মানুষ এবং সারা দুনিয়ার মানুষ মনে করছে। সেদিক থেকে বাংলাদেশের এই যে আমাদের এত যে রক্তপাত, এদের পরিবারের যে শহীদ হওয়া, এর একটা প্রাথমিক বিজয় কিংবা আসলে প্রাথমিক অর্জন আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে ন্যায় আমরা প্রতিষ্ঠা করতে চাই, মানুষের যে মর্যাদা আমরা প্রতিষ্ঠা করতে চাই, কিংবা যেই জন্য আসলে যেই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য 71 সালে এখানকার আমাদের আরও মানুষেরা জীবন দিচ্ছিল, সেইটা অর্জন করার পথে আজকে আমরা একটা স্টেপ আসলে একেবারেই, যদি এটাকে প্রাথমিক স্টেপও বলেন তাইলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপিং আমরা শুরু করেছি। এই বিচার করা ছাড়া
বাংলাদেশকে তো আপনি আসলে কখনোই মানে কোনো একটা ন্যায়ের জায়গায় তো পৌঁছাতে পারবো না। তার মানে এই যে আমরা শুরু করতে পারলাম এবং আজকে শেষ করতে পারলাম একটা ধাপ, বাকি জিনিসগুলি আমরা মনে করি যে এই যে বিচারের যে পদ্ধতিটা সেট হয়েছে, যে স্ট্যান্ডার্ডটা আসলে প্রসিকিউশন সেট করেছেন, যে স্ট্যান্ডার্ডটা আসলে ট্রাইব্যুনাল সেট করেছেন, এইটা আমাদেরকে আসলে এই জায়গায় মানে যারা অপরাধী তারা পর্যন্ত যে তার যা যা অধিকার আসলে আছে বিচারের ক্ষেত্রে সেইগুলি অ্যাভেল করতে চাইলে, এমনকি আব্দুল্লাহ আল মামুন পর্যন্ত, যার এটা পাওয়া নিয়ে আমারও আসলে সেবন্তী সরি হ্যাঁ, যার এটা পাওয়া নিয়ে সেবন্তীর মতো আমারও এক ধরনের ক্ষোভ কিংবা ক্ষোভ আছে। কিন্তু এটা তারপরে আমি মনে করি যে এটা তারপরেও ধরেন বাংলাদেশের জন্য এই আমাদের অনেক অনেক ত্যাগের সাথে এইটুকু ত্যাগও আসলে আমি মনে করি যে এক অর্থে খুব পজিটিভ হয়েছে, যে এই ট্রাইব্যুনাল যে আসলে বিচারটাই করতে চেয়েছে, ন্যায়টাই প্রতিষ্ঠা করতে চেয়েছে, কোনো রকমের ভেনজেন্সের ভিতর দিয়ে যায় নাই, কোনো আসলে কোনো ধরনের প্রতিশোধাত্মক কোনো একটা ব্যবস্থার মধ্যে দিয়ে যায় নাই, কারো প্রতি সে কোনো প্রতিশোধ বাস্তবায়ন করার কাজ করে নাই। এইটা তারও একটা সাক্ষ্য, তারও একটা নমুনা। সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে এটা আজকের দিন আসলে বাংলাদেশের জন্য নতুন করে সত্যি সত্যি নতুন বাংলাদেশ শুরু করার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, খুবই গুরুত্বপূর্ণ দিন। এখানে দুটো প্রশ্ন থেকে যায়। এক হচ্ছে গিয়ে যারা আসলে মাঠ পর্যায়ে হত্যাকাণ্ডগুলো করেছেন, যে পুলিশ সদস্য কিংবা ছাত্রলীগ আওয়ামী লীগের সদস্যরা, তাদের বিচারের ক্ষেত্রে আসলে আমরা কতদূর এগোতে পারলাম। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে জুলাইয়ে হত্যাকাণ্ডের নামে যে বিপুল সংখ্যক মামলা হয়েছে, যেখানে অজ্ঞাতনামা হিসেবেও এখন অনেকে কারাবন্দী, জামিনও পাচ্ছেন না, সেই ব্যাপারগুলোর ব্যাপারে আসলে কিভাবে এগোনো উচিত? একটা তো হচ্ছে যে ধরেন ট্রাইব্যুনালে অনেকগুলো মামলা আছে, যেটা হচ্ছে যে ধরেন তাদের যে মামলা এবং তারা অন্য তাদের কারণে যে মামলাগুলি ঘটেছে, এইটা আমাদের এখানে ধরেন এই রকমের একটা প্রশাসনিক মনস্তত্ত্ব তৈরি হয়েছিল যে আসলে উপর থেকে যেই ধরনের নির্দেশ আসুক, সেই নির্দেশ আইনসম্মত হোক কি না হোক, মানে সুপিরিয়র অর্ডার ক্যারি করাটা এখানে মনে করা হয়েছে একদম ধরেন এটা একটা কলোনিয়াল সিস্টেমের চেয়েতেও খারাপভাবে এখানকার এই ব্যবস্থাটাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল, যে তারা এটা মানতে বাধ্য। যদি না মানেন তাহলে তাদের বিভিন্ন রকমের হয়রানির শিকার হবেন, চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা বিঘ্নের মধ্যে পড়বেন, সরকারি বিভিন্ন কোপানলে পড়বেন, কিংবা এটা যারা করবেন তারা আসলে শোনোই শোনোই তাদের উন্নতি হবে। দুইভাবেই তাদেরকে আসলে একটা জায়গার মধ্যে দাঁড় করানো হয়েছিল। সেটা একদিক থেকে ঠিক যে যারা আসলে এটা এক্সিকিউট করেছে তাদের দায়িত্ব, যারা আসলে অর্ডার করেছে তাদের চাইতে কম, কিন্তু তারপরেও আবার যদি আরেক দিক থেকে দেখেন যে তাদেরও যে চাকুরি বিধি, তাদের যে আসলে শৃঙ্খলা বিধি, সেগুলি কিন্তু তাদেরকে এইসব কাজ করতে কখনোই আসলে পারমিট করে নাই। তারা এটা বিয়ন্ড দ্য ল, বিয়ন্ড দেয়ার ডিসিপ্লিন, তারা এই কাজগুলি করেছে। এখন এই একটা মানে কি বলা যায় যে এরকম একটা ভয়াবহ বাস্তবতার মধ্যে আমরা ছিলাম, কিন্তু এটা কোথাও না কোথাও তো এটাকে আসলে সমাপ্ত করার পথে আমাদেরকে হাঁটতে হবে। সেই দিক থেকে আমি মনে করি যে ওনাদেরও এরকম বিচারের মুখোমুখি আমাদের করতে হবে, যেটা বিচার হবে, যেটাকে মনে হবে না যে তাদের উপর আমরা অন্যায় করতেছি কিংবা তাদের প্রতি আমরা পক্ষপাত দেখায় তাদেরকে আসলে আমরা ছেড়ে দিচ্ছি। বিচারটা যদি এস্টাবলিশ করা যায় ওই সেন্সটা, তাহলে বাকিটা আমরা ধাপে ধাপে পারবো বলে আমি মনে করি। গাজীতে আমি আপনার কাছে ফিরে আসতে চাই। কিছু কিছু প্রশ্ন উঠেছিল বিচার প্রক্রিয়া নিয়ে, তার মধ্যে একটি প্রশ্ন ঘুরে ফিরে উঠেছে, সেটি হচ্ছে গিয়ে যারা আসামি তারা তাদের নিজস্ব আইনজীবী নিযুক্ত করতে পারেননি। এক পর্যায়ে জেরাই খান পান্না গিয়েছিলেন, সেই ক্ষেত্রে আদালত বলেছেন তখন আর এই সুযোগটা নেই, এবং শেষেও তিনি বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা এটা বলবার চেষ্টা করেছেন যে তার কথা আসলে এখানে উপস্থাপিত হয়নি। এটা একটু ব্যাখ্যা করবেন, এই যে স্টেট ডিফেন্সের মাধ্যমে কেন যাওয়া প্রয়োজন হলো? আচ্ছা, ওখান থেকেই শুরু করি। সেটা হলো সেপ্টেম্বরে প্রসিকিউশন টিম গঠন হলো, অক্টোবরে ইনভেস্টিগেশন শুরু হলো, নভেম্বর ডিসেম্বরে ফুল প্লেজের ইনভেস্টিগেশন চললো, মাঝে মধ্যে আমরা লাইভে আসলাম। এরকম সময়ে যখন পুরো জাতির সামনে বিচারের প্রত্যেকটা দিন আমরা বর্ণনা করছি, গণমাধ্যমের সাহায্যে সারা দেশ সারা পৃথিবী জানতে পারছে, যেদিন ওনার বিরুদ্ধে প্রথম ফরমাল চার্জ দাখিল হলো আমরা সেটা ব্রডকাস্ট করলাম সরাসরি। এরপরে 3টা বা 4টা ধাপ পার হওয়ার পরে কিন্তু চার্জ হিয়ারিংয়ের ডেট ফিক্সড হয়,
যেদিন স্টেট ডিফেন্স কাউন্সিল এঙ্গেজ হয়, তার আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলো 2টি জাতীয় পত্রিকায়। তখনও কোনো ব্যক্তি এসে বললেন না যে আমি ওনার আইনজীবী হতে চাই। একজনকে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ করলেন ট্রাইব্যুনাল, সে চার্জ হিয়ারিং করলেন। এরকম একটা স্টেজে গিয়ে জেডাই খান পান্না সাহেব এসে বললেন যে আমি আইনজীবী হতে চাই। হ্যাঁ, উনি আইনজীবী হতে পারবেন। উনি ওনার অ্যাকিউজডকে নিয়ে, ক্লায়েন্টকে নিয়ে কোর্টে এসে বলবেন যে এই হলো অ্যাকিউজড, আর অ্যাকিউজড বলবেন যে হ্যাঁ উনি ওনার আইনজীবী। পলাতক অবস্থায় এটা সুযোগ একজন পলাতক ব্যক্তির জন্য উনি আইনজীবী হতে চান কেন? এটা তো পলাতক ব্যক্তিকেই বলতে হবে কোর্টের কাছে এসে যে পলাতক ব্যক্তি আদৌ ওনাকে ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা। আর কোনো ব্যক্তি যখন কারো নির্দিষ্ট, ওনাকে তখন কোর্ট বললেন যে ইউ হ্যাভ মিসড দ্য ট্রেন, আপনি এই মামলায় আর স্টেট ডিফেন্স হতে পারবেন না, কারণ আমরা অলরেডি একজনকে স্টেট ডিফেন্স এঙ্গেজ করে দিয়েছি। এখন ওনাকে ক্যান্সেল করতে গেলে আমাদের রিজন দেখাতে হবে। আপনি এসে বললেন যে আমি হাসিনার স্টেট ডিফেন্স হতে চাই, অন্য একজন আইনজীবীও এসে যদি বলে যে আমি স্টেট ডিফেন্স হতে চাই, তাহলে আসলে কে এখানে যোগ্য, এটা তো আমাদের ডিসাইড করতে হবে। এই জন্য কোর্ট বললো যে হ্যাঁ আপনি যদি রাজি থাকেন আপনাকে আমরা নেক্সট কোনো মামলা স্টেট ডিফেন্স দিতে পারি। কিন্তু উনি তখন আসামির অনুপস্থিতিতে সেটার কি সুযোগ আছে? হ্যাঁ, কোর্ট যদি মনে করেন যে ওনাকে যে কারোর জন্য দিবেন সেটা দিতে পারেন, কোর্ট চাইলে, কোর্টের একদম এটা ডিসক্রিশন। কিন্তু উনি শেখ হাসিনা ছাড়া আর কারো পক্ষে দাঁড়াতে চান না, উনি তখন ডিনাই করলেন। তখন তো আমরাই বুঝতে পারলাম যে এটা আসলে ওনার সৎ উদ্দেশ্য ছিল না, ওনার দেখানোর উদ্দেশ্য ছিল যে হ্যাঁ হাসিনার জন্য কেউ একজন আইনজীবী হতে চেয়েছিলেন, সে হতে পারেনি। এখানে আরেকটা প্রশ্ন, এটা ডেভিড বার্গম্যান একটা লেখায় লিখছিলেন যে আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার একই স্টেট ডিফেন্স আইনজীবী হয়, তাদের মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে কিনা। হ্যাঁ, এটা উনি বলেছেন, এটা আমরাও মনে করি, কিন্তু এই মামলার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। কারণ এই মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অভিযোগ একদম সিমিলার, আমি সেমও বলতে পারি। যদি হতো যে শেখ হাসিনার কেস এবং আসাদুজ্জামান খান কেস ডিফারেন্ট, তাহলে এই একই আইনজীবী দিলে এই প্রশ্ন তুলতে পারতো। কিন্তু এখানে দুজন একদম একটা চেইনের জাস্ট দুটা স্টেপস, একজন অর্ডার করেছেন আর একজন সেটা তার সাবঅর্ডিনেটকে পৌঁছে দিয়েছেন। অতএব দুজনের কেস একদম একই, এবং ট্রাইব্যুনালে আমরা এভিডেন্সও যেগুলো দিয়েছি সেখানেও আমরা দেখিয়েছি যে শেখ হাসিনা যেটা বলেছেন ওইটা কার্যকর করেছেন তার স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। অতএব এখানে এরকম কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একদমই আসেনি। আরেকটা প্রশ্ন যেটা স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক, এই যারা সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া আসলে কি হতে পারে, এবং এর বাইরেও তো শুধু ভারত নয়, এর বাইরেও অনেক দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন যারা অভিযুক্ত অন্যান্য মামলায়, সেই ক্ষেত্রে আসলে কি কি প্রক্রিয়ার কথা আপনারা মাথায় রাখছেন? আচ্ছা, তো আরেকটু আগের কথায় সংযোগ করি, সেটা হলো এখানে কিন্তু এটা ছাড়া আরও অনেকগুলো মামলা ট্রাইব্যুনাল পেন্ডিং। 10টা মামলা ট্রায়াল হচ্ছে, 30টা মামলা মিস কেস হিসাবে ইনভেস্টিগেশনের লাস্ট স্টেজে আছে, যেগুলোর প্রত্যেক মাসে একটা করে ডেট পড়ে। সেই সব মামলায় কিন্তু উপস্থিত আসামির আইনজীবীরা আছেন। একজন উপস্থিত আসামি কি বলেছেন যে হ্যাঁ আমি অমুক আইনজীবীকে এঙ্গেজ করতে চেয়েছিলাম, যাকে আমি পারিনি, হয়নি। কিন্তু উপস্থিত আসামিরা তার ইচ্ছা মতো আইনজীবী এখানে নিয়োগ করতে পারবেন। এটা ট্রাইব্যুনাল কোনো, পৃথিবীর কোনো আদালতই তাকে বাধা দিতে পারবে না। আমাদের আইনে এক্সিকিউশনের ব্যাপারে, কোনো জাজমেন্ট এক্সিকিউশনের ব্যাপারে বলা আছে যে গভর্নমেন্ট এটা এক্সিকিউট করবেন একদম গভর্নমেন্টের ইচ্ছা অনুযায়ী। ওনারা ফাঁসি কার্যকর যে কোনোভাবে করতে পারেন, অথবা কোনো সেন্টেন্স কার্যকর যে কোনোভাবে করতে পারেন। তো আমরা যেটা দেখছি যে এখানে তো দুটি উপায় আছে। একটি হলো যে ইন্টারপোলে নোটিশ পাঠানোর মাধ্যমে তাকে ফেরত চাওয়া, আর যেহেতু আমরা জানি যে উনি ভারতে আছেন, অতএব 2013 সালে উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বন্দি প্রত্যর্পণ চুক্তি করেছিলেন তার মাধ্যমেই ফেরত চাওয়া। এই দুটি পদ্ধতি আমাদের কাছে আছে, এর বাইরে আমাদের আর কোনো দায়িত্ব নয়। বাকিটা সরকার করবেন, এবং ভবিষ্যতে যদি রাজনৈতিক সরকার আসেন তাদের দায়িত্ব হবে কূটনীতি ব্যবহার করে রাষ্ট্রের মানে আন্তর্জাতিক মহলে তাদের যার যে ধরনের সুযোগ আছে, যার যে ধরনের শক্তি আছে সেগুলো প্রয়োগ করে তাদেরকে, আসামিদেরকে ফিরিয়ে আনা, এবং এই ট্রাইব্যুনালে বাকি যে বিচারটা রয়ে যাবে, এটা তো সেবন্তী বলছিলেন যে এটা তো জাস্ট প্রথম ধাপ, আরও অসংখ্য ঘটনার ইনভেস্টিগেশন চলছে, সেগুলোর বিচারটা যেন একইভাবে কন্টিনিউ করে সেটাও চালিয়ে নিয়ে। এই ব্যাপারে তো ভারত এরই মধ্যে একটা প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটার ব্যাপারে আপনার কি মনে হয়? ভারত যে প্রতিক্রিয়াটা দেখিয়েছে আমি খুব পজিটিভলি দেখছি জিনিসটা, যে তারা ট্রাইব্যুনালে যে রায় হচ্ছে তারা সেটা অবজার্ভ করছেন, এবং বাংলাদেশের এই ধরনের কাজের সাথে ওনারা আছেন, এই ধরনের দুইটা সেন্টেন্স বলেছেন। অতএব আমি মনে করি যে এই রায়কে ওনারা সমর্থনই করেছেন এক ধরনের। জি, ধন্যবাদ। জনাব হাসান, আমি আপনার কাছে ফিরে আসতে চাই। সামনে যে দীর্ঘ পথ, সেখানে আসলে
আরও গ্রহণযোগ্য করার জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা, এবং এই যে একটা সংস্কৃতিতে আমরা ছিলাম যেখানে আসলে রাষ্ট্রের ইচ্ছায় সরকারের ইচ্ছায় বিচার চলতো, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার রাস্তাটা কি হতে পারে? সেইটা তো একটা মানে আমাদের জন্য খুবই কঠিন এবং লম্বা দীর্ঘ পথ। প্রাথমিকভাবে এইটা হচ্ছে খুব চ্যালেঞ্জের ব্যাপার ছিল যে আজকে আমরা যেটা পারলাম। আমি প্রসিকিউশন টিমকে কিংবা ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাতে চাই। এখন এই যেটা সেট করা হলো যে স্ট্যান্ডার্ডটা যদি আসলে মেনটেন করা যায় অন্য বিচারগুলির বেলায় সেটা ভালো, কিন্তু সেটা খুব কঠিনও আমার কাছে মনে হয়। আপনি আমাকে আগে যখন প্রশ্ন করছিলেন সেই প্রশ্নের মধ্যে বলছিলেন যে অনেকগুলো মামলায় অনেক আসামি করা হয়েছে যাদের আসলে এবং ঢালাওভাবে করা হয়েছে যেটা আগের মামলা বাজেট সমার্থক হয়ে গেছে। সেটা অবশ্য ট্রাইব্যুনালের নয়, ট্রাইব্যুনালের বাইরে। ট্রাইব্যুনালের যেটা হয়েছে প্রসিকিউশন ধরেন একটা এখন পর্যন্ত একটা স্ট্রিক্ট মেজার তাদের আসলে প্রসিকিউশন টিমটা মেনটেন করছে। এখন একটা স্ট্যান্ডার্ড যখন আমাদের সামনে থাকে তখন কিন্তু এইটুকু হয় যে এটা সম্ভব, এইটাকে আসলে টেনে নিয়ে গিয়ে বা এই উদাহরণটা কাজে লাগানো সম্ভব। সো আমার কাছে মনে হয় যে আমরা ওই বিচারের মধ্যে দিয়ে আরেকটা জিনিস পাইছি, আপনি যেটা বলছেন যে আমরা আশা করার মতো একটা ঘটনা ঘটছে যে আমরা আসলে বিচারটা চাইলে এবং এই চাওয়াটা জেনুইন হইলে এটা আসলে মেনটেন করা যায়। এখন পর্যন্ত যেটা হয় না সেটা হয় যে আসলে পলিটিক্যাল পার্টিজ অথবা পলিটিক্যাল গভর্নমেন্ট তার যেইভাবে ধরেন আমরা প্রশাসনের কথা বলছি, গত 15 বছরে তো সবচেয়ে বেশি নষ্ট করা হয়েছিল বিচার বিভাগকে। এই অন্যান্য সরকার, আমি সবসময় বলতাম যে অন্যান্য সরকার পুলিশকে কিংবা প্রশাসনকে ব্যবহার করতো। গত সরকার যে রেজিমকে আমরা আসলে বলতেছি ফ্যাসিস্ট, তারা আসলে ব্যবহার করছিল জুডিশিয়ারিকে, এবং জুডিশিয়ারিকে তারা পুলিশের যেতে নিচে নামায় ফেলছিল। সো এটা হচ্ছে খুব কঠিন একদিক থেকে বলছি, কিন্তু আবার বলছি যে এটা সম্ভব, এইটুকু আসলে শো করা গেছে। সো আমি এইটাকে মনে করি যে এটার উপর আশা করতে চাই। এর আগে ক্ষেত্র বিশেষে কিছু কিছু বিশেষ মামলার ক্ষেত্রে ধরুন দ্রুত বিচার ট্রাইব্যুনালের মতন ব্যবস্থা করা হয়েছে। জুলাইয়ের ক্ষেত্রে ট্রাইব্যুনালের নিজস্ব জনবল বা তদন্ত সংস্থার জনবলের সীমাবদ্ধতার কথা মাথায় রেখেও এইভাবে কি ভবিষ্যতের জন্য ভাবা যায় যে এই সংক্রান্ত সব মামলা ট্রাইব্যুনালে চলে আসলো? আমার তো মনেই হয় যে আসলে যেটা যেহেতু আমরা দেখতেছি যে এটা আমাদের জন্য মোটামুটি একটা গ্রহণযোগ্য পদ্ধতি এখানে তারা আসলে সেট করতে পারছে, তো আমরা কেন আসলে জনবল কেন আসলে ইয়েটা বাড়াবো না? বিশেষত এই ইনসিডেন্টে আপনার একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের যারা যারা এইখানে আসলে ভিকটিম হয়েছে তার কি আসলে বিচার পাওয়ার অধিকার নেই? যে সেবন্তীর মামলা, সেই মামলায় কি সে বিচার পাবে না? এখন এটা ট্রাইব্যুনালে আসলো, আরেকজন শহীদের মামলা আসবে না বা আরেকজন ভিকটিমের মামলা আসবে না, সেটা তো হওয়া উচিত, পিক অ্যান্ড চুজ থাকা উচিত। এই ঘটনায় যে সমস্ত মামলা হয়েছে সেটা একেবারেই একটা স্ট্যান্ডার্ডের ভেতর দিয়ে যাওয়া উচিত, এটা আমি মনে করি। তার জন্য আমাদের যত জনবল লাগে সেটাকে দক্ষ করার জন্য যে ধরনের ট্রেনিং লাগে, যে ধরনের মেজার নেওয়া দরকার সেটা নেওয়া উচিত। সেক্ষেত্রে যে মামলাগুলো এরই মধ্যে দায়ের হয়েছে সাধারণ দায়রা আদালতগুলোতে, সেইগুলো কি ট্রান্সফার হয়ে এখানে আসবে? নিশ্চয়ই ট্রান্সফার করে নিয়ে আসা সম্ভব, এটা তো কোনো কঠিন ব্যাপার না, জাস্ট একটা না। এখানে আমার একটু কথা আছে, সেটা হলো যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে স্ট্রাকচার আইনের, এটা কিন্তু আসলে ওই কমন ট্রায়াল করার মতো না, এটা হলো শুধু কমান্ডারদের বিচার করার মতো স্ট্রাকচারটা। আসলে যারা ফিল্ডে যারা অপরাধ করেছে বা অন্যান্য যারা কো অ্যাকিউজড বা অন্যান্য আসামিদের, তাদেরও বিচার যদি সব এখানে আনা হয় তাহলে কিন্তু এই আইনের আরও অনেক কিছু চেঞ্জ দরকার। এই জন্য মানে সব ট্রায়াল এখানে আসলে আসলে এই আইনে এই সব ট্রায়াল করা সম্ভব না, কারণ এই আইনের আপনি সাক্ষ্য ব্যবস্থাটা দেখবেন, প্রসিডিউরটা দেখবেন, এটা কিন্তু সাধারণ বিচার ব্যবস্থা থেকে একটু আলাদা। আরেকটা প্রশ্ন যেটা এই রায়ে খানিকটা ছুঁয়ে গেছেন বিচারকরা, সেটা হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগের দায়, সেটার ব্যাপারে আইনে পরে পরিবর্তনও আনা হলো। সেই ব্যাপারে ট্রাইব্যুনালের মাধ্যমে আসলে যদি কোনো রায় আসে, তার সাথে এই যে বিভিন্ন ক্ষেত্রে বলা হয় নির্বাচনের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে ইনক্লুসিভ হওয়া না হওয়া, অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া না হওয়া, সেগুলোর সম্পর্ক আসলে কতটুকু? না, কেউ কোনো একটা দল যদি আসলে বিচারে অপরাধী হিসাবে প্রমাণিত হয়, সে যদি আসলে দল হওয়ার যোগ্য না থাকে, একটা দল মানে তো দলের ব্যাপারটা এরকম ডেফিনেশনটা কী হবে দলের? মানে যারা পোর্টফোলিও মেনটেন করে তারা দল, নাকি যে দলটাকে সমর্থন করে সেও দল, নাকি যে তাকে ভোট দেয় সেও দল? ইনক্লুসিভ হওয়ার ব্যাপারটা হচ্ছে এইরকম যে আসলে আমি যেভাবে দেখি যে আসলে
একটা ইলেকশন ইনক্লুসিভ হয় কখন, যখন আপনি আসলে দুইভাবে এটা ইনক্লুসিভ ব্যাপারটা আপনি প্রুভ করতে পারেন। একটা হচ্ছে যে সমস্ত দল নির্বাচনে অংশগ্রহণ করার উপযুক্ত তাকে আপনি অংশগ্রহণ করার ব্যবস্থা রাখছেন কিনা। আপনি যদি কাউকে উপযুক্ত কাউকে আসলে এক্সক্লুড করেন তাহলে আপনি বলতে হবে যে আপনি ইনক্লুসিভ ইলেকশনটা চাচ্ছেন না। এইটা একটা। আরেকটা হচ্ছে একটা দলের ডেফিনেশনকে আপনি যখন সেট করবেন যে আসলে দলের পোর্টফোলিও কিংবা আসলে সুপ্রিম অথরিটি দল যে কারণে নিষিদ্ধ হওয়ার জায়গায় যদি যায়, আইনে যদি দেখা যায় যে এই দলটা আসলে দল হিসাবে আর ফাংশন করার মতো জায়গায় নাই, তারা একটা বিচার হওয়া দরকার বা বিচারে সে আসলে দায়ী সাব্যস্ত হয়, তাহলে তখন কিন্তু ওই রায়টাই নিশ্চিত করে উল্লেখ করতে হবে যে আসলে ওইখানে তারা কোন জায়গাটাকে কোন অংশটাকে দল হিসাবে দেখতেছেন, এর বাইরে যারা তাদের বেলায় কি হচ্ছে। সেই জাজমেন্ট আমরা পাইলে বুঝতে পারবো যে ইনক্লুসিভ করার ক্ষেত্রে যারা নির্বাচন আসলে কন্ডাক্ট করতেছে তারা করতেছে কি করতেছে না, এবং সেইটা আমাদের সামনে এখন পর্যন্ত নাই। কিন্তু তো আমার মনে হয় যে এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু এমনিতে যদি আমি এইটুকু মনে করি যে যারা আসলে নাগরিক তারা যদি আসলে ভোট দেওয়ার মতো একটা জায়গা থাকে এবং সে যদি ভোটের জন্য তার পছন্দ করার মতো দল সে যদি মনে করে অপরাধী না এরকম দল যদি সে না পায়, তাহলে পিপলের দিক থেকে অভিযোগ তুলতে পারে। কিন্তু যদি এটা থাকে তাইলে আসলে কমিশন যদি তাদেরকে বাধা না দেয়, ভোটের আইনে যদি তাদেরকে বাধা না দেয়, তাহলে এটা ইনক্লুসিভ হচ্ছে না, এটা বলা যাবে না। জি, শ্রাবন্তী আপনার কাছে ফিরে আসতে চাই। যারা এই ঘটনাগুলোতে সরাসরি গুলি করার ক্ষেত্রে যুক্ত ছিলেন তাদের ব্যাপারে শহীদ পরিবারদের যে ক্ষোভ বা বিচারের প্রত্যাশা, সেটা অবশ্যই খুবই যৌক্তিক একটা দাবি, এবং সেই ক্ষেত্রে আসলে কাজগুলো কতটুকু এগিয়েছে, এবং যারা একেবারে চিহ্নিত ছিলেন এদের অনেকেই হয়তো এই মুহূর্তে দেশে নেই, নানানভাবে দেশের বাইরে চলে গেছেন, সেগুলো নিয়ে আপনাদের ভাবনাটা শুনতে চাই। পার্টিকুলারলি যদি আমি আমার ভাইয়ের মামলাটার কথা বলি, আমার ভাইকে কে গুলি করেছে এটা এখন পর্যন্ত ট্রেস করা যায়নি। দেখুন, আমার কাছে আমার মনে হয় না আমার ভাইয়ের যতগুলো অ্যাঙ্গেলে ভিডিও আমার কাছে আছে আর কারো কাছে ততগুলো ভিডিও আছে। উপর থেকে, সামনে, পিছে, ডানে বামে, দুই তালা থেকে, নানান দিক থেকে অনেক ভিডিও আছে, অসংখ্য ভিডিও আছে আমার ভাইয়ের বেলাতে। এক্স্যাক্ট গুলি খেয়ে যে সময় পড়ে যায় সেই ভিডিওটাও জাস্ট 2 মাস আগে আমার হাতে আসে, মানে ও মারা যাওয়ার 1 বছর পরে আমার হাতে সেই ভিডিওটা আসে। জাস্ট ও দাঁড়িয়ে আছে, ও গুলিটা আসলো কর্নার থেকে, ও পড়ে গেল, সেই সময়কার ভিডিওটা আমার হাতে আছে। কিন্তু মানে বিষয়টা হচ্ছে কি, কোন পুলিশ গুলি করছে এটা এক্স্যাক্ট বোঝা যাচ্ছে না, কারণ সবাই সে সময় হেলমেট পরা এবং সবাই ওই যে ভেস্ট পরা, নানান জিনিসপত্র পরা, তো কোনোভাবে না আসলে ডিটেক্ট করার অপশনটা নেই। এখন আপনি বলতে পারেন যে ছবি দেখা ছাড়াও কেন হচ্ছে পুঁথি দেখে যে থানার ওই সময় কারা দায়িত্বে ছিলেন, কাগজপত্র, আবার তারা তো কোথাও তাদেরকে অ্যাপয়েন্ট করলে একটা সিসি দেয় থানা থেকে, একটা মানে এই বিষয়গুলো আমি আমার যে তদন্তকারী কর্মকর্তা আছে সব কিছুতে আমি ওনার সাথে সাথে যাই, এবং উনিও বেশ কোঅপারেটিভ, যে কোনো কিছুতে আমাকে নিয়ে উনি যায়, যে কোনোখানে যেখানে যাব, একটা কোথাও জিজ্ঞাসাবাদ আমি ফ্রি থাকলে উনি আমাকে নিয়ে চলে যায়। তো আমরা দেখলাম যে যাদের নামে অস্ত্র ইস্যু করা আছে তারাও গুলি করেছে, যাদের নামে কোনো অস্ত্র নেই তারাও গুলি করেছে। অস্ত্রাগার থেকে যখন কোনো পুলিশকে অস্ত্র দেওয়া হয়, সেটা যাই হোক না কেন, তাদেরকে কিন্তু নাম লিখে ওভাবে দেয়, তারপর তাদেরকে কত রাউন্ড গুলি দিল, তারা খরচ করলো কত রাউন্ড, পুরাটার কিন্তু হিসাব নিকাশ থাকে। কিন্তু ওই সময়টার কোনো হিসাব নিকাশ নাই, বেহিসাবিভাবে তারা অস্ত্র ব্যবহার করেছে, তারা ইচ্ছা মতো বুলেটস। আমি আমাদের মোহাম্মদপুর থানার একটা কথা বলি, সেটা হচ্ছে অস্ত্রাগারের হিসাব অনুযায়ী তারা বুলেট কোথায় কি খরচ করলো, নিজেরা একটা মামলা করছে 19 তারিখ রাতে, নিজেরা একটা মামলা করছে কোথায় কত গুলি খরচ হলো। সেখানে থানার যে ওয়্যারলেস চার্জার তার নামেও 20 রাউন্ড গুলি, যে অস্ত্রাগার পাহারা দেয় তার নামেও 20 রাউন্ড গুলি, যে কম্পিউটার অপারেটর তার নামেও 20-30 রাউন্ড গুলি, কেউ কম না, 19 রাউন্ড না কেউ, সবাই 20 রাউন্ড 30 রাউন্ড। এবং অদ্ভুত ব্যাপার, একটা লোকের নামে 3টা অস্ত্র দেখানো হয়েছে। এটা বোঝা যাচ্ছে কোনো মতে শুধু তাদের গুলিগুলো যে খরচ হয়েছে এই বিষয়টা তারা হচ্ছে জাস্ট শো করতে চাইছে, এটা তো বোঝা যায়। একজন যে ওয়্যারলেস চার্জ দেয় তার নামেও গুলি ইস্যু করা, এবং অদ্ভুত বিষয় এমন সব গুলি তারা ব্যবহার করছে বা এমন সব অস্ত্র তারা ব্যবহার করছে যে অস্ত্রগুলো সাধারণত বাংলাদেশ পুলিশের কাছে থাকার কথা না। এই অস্ত্রগুলো তারা কোথা থেকে পেল? কি ধরনের অস্ত্র? মনে করেন যে অনেক হেভি চাইনিজ রাইফেল, যেগুলো মনে করেন অটোমেটিক
আমি তো আসলে অত বুঝি না, বাট চাপ দিয়ে ধরলে অটোমেটিক গুলি বের হয়, এই জাতীয় অস্ত্র এসএমজি চাইনিজ সিআর হ্যাঁ এগুলা নাকি মানে বাংলাদেশ পুলিশের কাছে থাকে না। এই অস্ত্রগুলো তারা কোথায় পেলো? ইনফ্যাক্ট এটা তো ভিডিও ছবি একেবারে ওপেন ক্লিয়ার। এই অস্ত্রগুলো কোথায় পেলো, এটা সূত্রপাত কেন এখনো ওভাবে খোঁজা দেখা হচ্ছে না আমি জানি না, কিন্তু এগুলো তো তাদের কাছে থাকার কথা না। এবং ক্লিয়ার তারা বাংলাদেশ পুলিশ যে আমার ভাইকে যে মারছে স্পষ্ট একেবারে ক্লিয়ার ভিডিও ছবি আছে আমার কাছে যে পুলিশ মারছে ওকে, কিন্তু কোন পুলিশ মানে দুর্ভাগ্য এটা আমার যে এখন পর্যন্ত এটা ডিটেক্ট করা যায়নি। তবে আমি আশাবাদী এবং আমার মতো যেরকম এরকম সব ফ্যামিলি তারা আশাবাদী। দেখুন মানে যে হাই কমেন্ট যে কমেন্ট করছে এতটুকু তো আমরা দেখতে পাইছি, কিন্তু কার হাতে মারা গেল, আমার ভাইটাকে কে মারলো, মানে ওকে নাকি খুব মানে ওই জায়গায় প্রত্যক্ষদর্শীরা তাই বলে যে ওকে একটু এগিয়ে এসে দুইজন পুলিশ একটু আগায় আসে, দুইজন পুলিশ একটু আগায় আসার পরে তার মাঝখান থেকে একটা পুলিশ ওকে গুলি করে। তো কে কি কারণে মানে গুলি করলো, যতই হাই কমান্ডের শাস্তি হোক, আমি তো চাবো যার হাতে আমার ভাইটা মারা গেল তার শাস্তিটাও হোক। এবং এখানে যারা এই অঞ্চলগুলোর দায়িত্বে যে কর্মকর্তারা ছিলেন তাদের অনেকে তো দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের যে পালিয়ে যেতে দেয়া হলো বা অভিযোগ রয়েছে অনেকে হয়তো তাদের সাহায্য করেছেন, তাদের কি বিচার চেয়েছেন আপনারা? অবশ্যই, কেন চাবো না। আমার মোহাম্মদপুর এলাকায় যে দায়িত্বরত ছিল তিনি পালিয়ে গেছেন, কারণ সে তো জানে সে কি করছে, সে না পালায় যাবে কই। মোহাম্মদপুরে যে হত্যাযজ্ঞটা চালাইছে সে জানে না যেটার বিচার, সে হাসিনা পালায় যাওয়ার ঠিক পরপরই সে পালায় গেল, ঠিক আছে। এবং বাকি তাদের যে বিপ্লব কুমার সরকারের কথা বলছেন? জি, আমি বিপ্লব কুমার সরকারের কথা বলছি। তিনি নিজেই আর কি অস্ত্রাগার থেকে মানে আমরা ওই জায়গায় কথাবার্তা বা তদন্ত প্রেক্ষিতে এটা বের হয়ে আসছে মোটামুটি। ওখানকার যিনি এমপি ছিলেন জাহাঙ্গীর কবির নানক, তিনিও হচ্ছে এগুলোর সাথে জড়িত ছিল। তাদের পালিয়ে যেতে দিল কারা, সেটা কি আপনারা জানতে পেরেছেন কিছু? এটা তো আসলে ভাই আমাদের ওই জানার ক্ষমতা থাকলে আসলে আমরা যেতেই দিতাম না ইন দ্য ফার্স্ট প্লেস। যদি আমাদের ওইটা কে পালায় যেতে দিল এটা জানার মতো সক্ষমতা থাকলে পালাতেই দিতাম না। এখন এটা তো আসলে আমার মনে হয় যে ওনাদের দায়িত্ব, ওনারা বের করবে যে কে পালিয়ে দিল, কে সাহায্য করলো। কিন্তু আমরা তো আসলে এই জিনিসটা চাইনি, অন্তত 5ই আগস্টের পরে আমরা চাইনি যে এই জিনিসগুলাও হোক, যে তার কাউকে পালায় যেতে দেওয়া হলো। ক্যান্টনমেন্টে শুনেছি অনেকে ছিল, তার মাঝখান থেকে অনেকে পালিয়ে গেল, এর পিছে কার হাত আছে এটা তো আসলে সরকারের বের করতে হবে। এবং আমি মনে করি ওনাদেরও এটা দায়িত্ব, ওনারাও বের করবে যে কেন পালিয়ে যেতে দেওয়া হলো, কারণ তাদের তো আসলে পাসপোর্ট বা এই সব কিছু বাজেয়াপ্ত করার কথা ছিল। জি, গাজী তামিম আপনার কাছে ফিরে আসি। এর কি উত্তর আছে যে যারা এই আসামিরা বিভিন্ন সময় 5 তারিখের পরেও দেশে ছিলেন, তারপরে দেশ ছেড়ে চলে যেতে পেরেছেন, তারা তাদেরকে সাহায্য করলো? হ্যাঁ, ওর কথার কয়েকটা উত্তর আগে আমি দিই। সেটা হলো ওই যে কে গুলি করলো, মানে দিস ইজ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এখানে কেউই জানবে না যে কে গুলি করলো এবং কার গুলিতে কে নিহত হলো। এজন্যই এটা ক্রাইম অফ দি ক্রাইমস। এই জন্য আমাদের আইনটাও এভাবে তৈরি করা যে ওখানে কে গুলি করলো এটা বের করার কোনো দরকার নেই। ওখানে কারা কারা দায়িত্বে ছিল এবং তাদের দায়িত্ব থাকা অবস্থায় ওখানে ক্রাইমস ঘটেছে, এতটুকু প্রমাণ করলেই এই আইনের অধীনে একটা অপরাধ হবে। এজন্যই আসলে এই আইনে যারা ফিল্ডে এক্সিকিউটটা করে অফেন্সটা, তার চেয়েও যারা কমান্ড করে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়টা বেশি এবং তাদেরই বিচার করা। সেবন্তী যে কথা বলছিলেন যে সেবন্তীর মা বা বাবা তারা তো জানতে চাইবেন যে মানুষের গুলিতে তার সন্তান নিহত হলো তারও যাতে বিচার হয়। যে এটা তো সবাই এটাই চাইবেন, কিন্তু এই ধরনের কনফ্লিক্টে, এই ধরনের আর্ম কনফ্লিক্ট অথবা একটা পিস টাইমের যে রাষ্ট্রযন্ত্র কর্তৃক যে হত্যাগুলো হয় সেগুলো পাওয়া যায় না। যেমন এই যে গুম ভিকটিমগুলো শুধু তারা জানে যে কে তাকে অ্যাব্রাট করেছে, এরপরে 4টা হাতে তারা ঘুরে 4র্থ স্টেজে গিয়ে তারা গুম হয়, তারপরে সেখানে গুম থাকে, আবার 1টা বা 2টা স্টেজে গিয়ে তারা আদালতের সামনে যায় অথবা মুক্ত হয়ে যায়। এই জন্য মাঝখানের এই পুরো পিরিয়ডটা তারা ব্লাইন্ডেড থাকে, তবে তারা জানে না যে কারা হয়েছে। এই জন্য এই ধরনের বিচার এরকম হয় যে ওখানে যে সকল দায়িত্বশীল কর্মকর্তারা থাকেন তারাই অপরাধী হবেন। অর্থাৎ এই বিপ্লব কুমার সরকার তো নিশ্চয়ই, অবশ্যই উনি ওখানকার এমপি, এটা অবশ্যই দায়ী। এটা সেবন্তী যেটা বলছিলেন ঠিক এই ধরনের ঘটনা চাংখারপুলে ঘটেছে। চাংখারপুলে আমরা ভিডিও পেয়েছি কিছু ফুটেজ, সেখানে পরিষ্কার দেখতে পাচ্ছি একজন পুলিশ কনস্টেবল গুলি করছে এবং সে বিভিন্ন ভঙ্গিতে গুলি করছে, শুয়ে, বসে, দাঁড়িয়ে, টার্গেট করে করে। কাগজে দেখতে পাচ্ছি যে তার নামে একটা ঢাল এবং একটা লাঠি ইস্যু করা আছে, কিন্তু সে সিআর দিয়ে গুলি করছে। একজন কনস্টেবলকে আমরা পেয়েছি যার নামে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করছেন এবং তার নামে 40 রাউন্ড বুলেট ইস্যু করা হয়েছে, কিন্তু সে জমা দিয়েছেন 40 রাউন্ড বুলেট।
কিন্তু আমরা পরিষ্কার ভিডিওতে দেখতে পাচ্ছি সে মানে ইনডিসক্রিমিনেটলি ফায়ার করছেন। কি হলো তাহলে? ইনভেস্টিগেশনে এটা বেরিয়ে আসলো যে কনস্টেবলের নামে চাইনিজ রাইফেল ইস্যু করা হয়েছিল তাকে যখন তার সুপিরিয়র গুলি করার অর্ডার দিল, সে গুলি করলো না। সে বলল যে আমি গুলি করলে আমার প্রত্যেকটা গুলিতে একজন করে মারা যাবে, আমি করব না। তখন তাকে খুব গালাগালি করলো, গালাগালি করে ওর হাত থেকে চাইনিজ রাইফেলটা কেড়ে নিয়ে ওই কনস্টেবল যার নামে লাঠি ইস্যু করা তার হাতে দিল, আর ওই লাঠিটা নিয়ে ওর হাতে দিলে তখন গুলি করলো। আর যিনি যার নামে এমন অনেকে করেছেন যে তারা গুলি করতে অস্বীকার করেছে। হ্যাঁ, এরকম সাক্ষী আমরা ট্রাইব্যুনালে দেখিয়েছি। এবং যে বলছে যে হ্যাঁ আমার নামের রাইফেল দিয়েই গুলি করা হয়েছে, সে বলছে যে আমি গুলি করিনি, আমার হাত থেকে কেড়ে নিল। তাহলে যে আদেশ মেনে বাধ্য হয়েই সবাই করে ফেলেছেন, ব্যাপারটা সেরকম না। আমি এই জায়গাটাতে একটা জিনিস অ্যাড করব। আমাদের মোহাম্মদপুরের ওই সময় যে রানিং ওসি ছিলেন, মানে এটা তদন্ত প্রেক্ষিতে পরে বের হয়ে এসছে কিছুটা এরকম, উনি হচ্ছে 19 তারিখে উনি গুলি করতে অস্বীকৃতি জানায়। উনি বলে উনি করতে পারবে না গুলি, উনি যেটা বললেন ওই দিনই ইনস্ট্যান্ট তাকে ট্রান্সফার করে এসে টুরিস্ট পুলিশে পাঠিয়ে দেওয়া হয়। এবং সে যাওয়ার সময় একটা জিডি করে গেছে যে আমি সরকারের অবৈধ আদেশ মেনে গুলি করিনি, এজন্যই আমাকে ট্রান্সফার করা হলো। এবং জিডিটা কিন্তু অনলাইনে হয়েছে, ওই ডেটে ওই টাইমে এটা অনলাইনে গেছে, এটা ম্যানিপুলেট করার কোনো সুযোগ নেই। তাহলে আলটিমেটলি দেখেন মানে এরকম হয়েছে যে এটা তো আমিও আপনাকে বললাম, আমাদের ওইখানে একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে যে তারা, যেমন আমরা যখন তদন্ত করতে গেলাম আমরা কিন্তু ওই জায়গায় যেই পুলিশগুলোকে সিসি দিয়ে ওই জায়গায় নিয়োগ করা হয়েছিল, ওই জায়গায় তাদের ডিউটি দেওয়া হয়েছিল আর কি, ম্যাক্সিমাম সবার সাথে আমরা ডেকে দেখা করছি, সেটা হোক ঢাল্লাঠি বাহিনী হোক হচ্ছে অস্ত্র বাহিনী, কেউই করে নাই। না আমি তো গুলি করি নাই, যার গুলি ছিল সে বলে আমার তো গুলিই ছিল না। মানে কি এক অদ্ভুত একটা হাস্যকর কাহিনী। যেখানে তামিমের কাছে ছিলাম সেটা হচ্ছে যারা পালিয়ে যেতে সাহায্য করলো তাদেরকে আমরা কি করব? এইটা তো আসলেই খুবই দুঃখজনক যে এরকম মানে সবাই জানে যে কারা এর জন্য দায়ী। তারা একটা লম্বা সময় ধরে আমাদের দেশেই ছিলেন, কেউ বলছেন আর্মিদের কাস্টোডিতে ছিলেন, কেউ বলছেন যার যার ব্যক্তিগত জায়গায় ছিলেন। এবং আমরা বেশ কয়েকজনের ক্ষেত্রে দেখেছি যে অনলাইনে খবর এসেছিল যে তারা গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পরে এটা নিয়ে বড় বড় মেইন স্ট্রিম মিডিয়াতে নিউজও হয়েছে। তারপরের দিন আমরা দেখতে পাচ্ছি সে পৃথিবীর অন্য কোনো দেশ থেকে বলছেন না আমি এখানে। তো এরকম তো আমরা দেখতে পাচ্ছি। এখন কারা দায়ী এটা তো আমরা সবাই জানি যে তখন যারা দায়িত্বে ছিলেন তারা তো লাস্ট 15 ইয়ার্সেরই এই ফ্যাসিস্ট রেজিউমেরই ব্যক্তিগত। আসলে স্ট্রাকচারটা তো এখনো তাই, কিছু পরিবর্তন তদন্ত সংস্থা তদন্ত করে বের করে নিয়ে আসতে পারবে যে এরা পালিয়ে যেতে সাহায্য করেছে? এরকম কোনো জুরিসডিকশন আমাদের নাই। আমাদের জুরিসডিকশনটা হলো যে অফেন্স কারা কমিট করেছে তাদেরকে ট্রাই করা, কারা আসামিদের পালিয়ে যেতে সাহায্য করেছে। এইটা তো যখন পালিয়ে যেতে সাহায্য করেছে তখন তো সে অ্যাকিউজডই হয় নাই, অ্যাকিউজ তো হয়েছে ইনভেস্টিগেশনের পরে, তারপরে আমরা জানতাম। কিন্তু ওরা জানতো যে তারা অ্যাকিউজড হবে, এটা জানতে পেরেই পালিয়ে গিয়েছে। এক্ষেত্রে আসলে কাউকে স্পেসিফিক দায় করাটা এটা খুব কঠিন। জনাব হাসান কাইম, এদের ব্যাপারে কি কিছুই করার নেই যারা পালিয়ে যেতে সাহায্য করলেন? এগুলি তো আসলে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে আসলে আপনার ধরেন একটা পলিটিক্যাল ব্যাপার, এবং আরেকটা হচ্ছে আসলে আমাদের আইনের যে ব্যাপার। এবং আইনের ব্যাপারটা দেখেন, যেই ঘটনাগুলি ঘটছে এর জন্য যে আলাদা আইন করতে হচ্ছে, তার কারণ হচ্ছে যে নর্মালি যেগুলিকে অপরাধ মনে করা হয়, অপরাধ যেভাবে সংগঠিত হয় বলে মানুষ মনে করে, তার জন্য যে ধরনের আইন মানুষ ভাবছে, প্যানেল কোড বলেন বা অন্য কিছু, আর যাদের হাতে আসলে জনগণ তার সমস্ত ক্ষমতা তুলে দিচ্ছে, তারা যখন আসলে নিজের জনগণের বিরুদ্ধে আসলে যুদ্ধ শুরু করে দেয়, এটা এমন একটা অস্বাভাবিক বাস্তবতা, যে বাস্তবতাটার আসলে শুধুমাত্র আইনি কোনো সমাধান নাই, শুধুমাত্র রাজনৈতিক সমাধান নাই। এটা আইনি, রাজনৈতিক এবং সাংস্কৃতিক তিনটা সমাধান একাকার করা না গেলে আসলে পুরো জিনিসটা কখনোই শেষ করা যাবে না। তো আমাদের এখানে আমি মনে করি যে শুরু থেকে করতে হবে। এইটা একটা শুরু, যে আসলে যাদেরকে আমরা পাচ্ছি ক্লিয়ার, তাদের বিচারটা শুরু হচ্ছে, তাদের বিচার হচ্ছে। সে বিচার কার্যকর হওয়ার গল্পটা আরেকটা, সেটা নিয়ে আমাদের আরেকটা পার্ট দেখতে হবে। আরেকটা হচ্ছে এই রাষ্ট্র ক্ষমতা তারপরেও কোথায় ছিল। আমরা যেদিন আসলে শেখ হাসিনা পালায় গেলেন, তার ওই দিন থেকে যারা আসলে দায়িত্ব নিলেন, সেই সময় যারা দায়িত্ব পালন করার কথা, তারা আসলে কীরকম দায়িত্ব পালন করেছেন, অথবা তাদেরকে শুনলে বোঝা যাবে যে তার চাইতে বেটার কোনো সলিউশন তাদের আসলে করার মতো সামর্থ্য ছিল কিনা। এইরকম অনেকগুলো জিনিসকে আসলে যদি একেবারে আমরা সম্মিলিতভাবে না দেখতে পারি, পার্শিয়ালি দেখে আসলে এটার সমাধান করতে পারবো এরকম আমার মনে হয় না।
তবে কোথাও না কোথাও থেকে শুরু করতে হয়। সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে আইসিটি থেকে শুরু হয়েছে। আরেকটা শুরু আসলে করতে হবে পলিটিক্যাল জায়গাটাই। পলিটিক্সের জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি, তাইলে যারা গভর্ন করার কথা, গভর্নমেন্ট রান হয় যেভাবে রান করার কথা, সেই জায়গাটায় যদি ডিসিপ্লিন আনা যায়, আনার জন্য যদি কাউকে বিচার করতে হয়, নিশ্চয়ই করতে হবে। আমি মনে করি তাদের বিচার করতে হবে। সেইটা কেবলমাত্র এরকম একটা ট্রাইব্যুনাল দিয়ে কিংবা একটা ট্রাইব্যুনাল নিজে আসলে এরকম একটা ব্যবস্থা এখন পর্যন্ত প্রয়োজন মনে করছে এরকম না। তো এরকম একটা বাস্তবতার মধ্যে আমরা পড়ছি, কিন্তু আমরা অভ্যুত্থান করছি, যারা দায়ী তারা পালায় গেছে, কিন্তু এইখানে অভ্যুত্থানের পরে যাদের হাতে ক্ষমতা গেছে তারা আবার এদেরকে আসলে পালায় যেতে সাহায্য করছে। তাদেরকে এখনো পর্যন্ত আমরা কোন পথে মানে জবাবদিহিতার মধ্যে আমরা তার জন্য কোনো আইন আমরা তৈরি করি নাই। কিন্তু এটা আমাদের লাগবে, আজকে হোক কালকে হোক, এটা আমাদের লাগবে নিশ্চয়ই। এবং আমি মনে করি যে সেই জায়গাগুলি আমাদের বের করতে হবে। সব জিনিস আমাদের তৈরি হয়ে গেছে এটা আমি মনে করি না। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক, আপনাদের কাছেও বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।